নমস্কার বন্ধুরা, দ্য বং ওয়াইফ চ্যানেলে তোমাদের স্বাগত। চেন্নাইতে আজ আমাদের দ্বিতীয় দিনের সকাল। আজ যাব ডাক্তারের কাছে, রিপোর্টগুলো কালেক্ট করে নিয়ে ডক্টরকে দেখাবো। আমরা চলে এসেছি হসপিটালে, ডাক্তারের চেম্বারের সামনে অপেক্ষা করছি। রিপোর্ট পেয়ে গেছি, ডাক্তার দেখানো হয়ে গেল। তারপরে আমরা চলে গেলাম একটু ব্রেকফাস্ট করতে। ডাক্তারবাবু বললেন ব্লাড টার্মস খুবই ভালো, ওকে দেখেও খুব ভালো লাগছে, তোমাদের আর চিন্তার কোনো কারণ নেই, বাড়ি চলে যাও। একটাই শুধু রিপোর্ট বাকি রয়ে গেল, সেটা হচ্ছে পিএমএল-রা রিয়েল টাইম পিসিআর। এটা রিপোর্ট আসে 7 দিন পর। ডাক্তারবাবু ওর জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, তোমরা বাড়ি চলে যাও। আমরা এখান দিয়ে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাপোলোর এমার্জেন্সি। এই জায়গাটা দেখে আমার আজও মনে পড়ে সেই দিন আর সেই সময়টার কথা। মৌকে যে ক্রিটিক্যাল কন্ডিশনে নিয়ে এসে এখানে আমি ভর্তি করেছিলাম। ঘরে গিয়ে এখন আমাকে টিকিটের ব্যবস্থা করতে হবে। কালকের টিকিট কাটতে গেলে মনে হচ্ছে ভাড়াটা একটু বেশি পড়বে। সেরকম হলে আমাদেরকে পরশু দিনের যাওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ এত এক্সট্রা ভাড়া দিয়ে যাওয়া সম্ভব নয়। দেখি যদি কোনো বন্দোবস্ত করতে পারি। ওদিকে ঋষিও বাড়িতে একা রয়েছে, যেতে পারলে খুবই ভালো হতো। আর এই অ্যাপোলোর গেটের বাইরে এই জায়গাটা দেখবেন একটা অটো স্ট্যান্ড রয়েছে। এই অটো স্ট্যান্ডে প্রচুর অটো দাঁড়িয়ে থাকে। আপনি যেখানেই যেতে চান না কেন ওদেরকে বলবেন, ওরা আপনাকে ঠিক জায়গা মতন পৌঁছে দেবে। এখান দিয়ে আমরা ঘরের দিকে যাচ্ছি। যেতে যেতে ময়ূর দেখা হয়ে গেল এক ফলওয়ালার সাথে, যার কাছ থেকে ও কেমো চলাকালীন ফল খেত। তার সঙ্গে একটু কথাবার্তা বলে নিল, জিজ্ঞাসা করছিল দিদিভাই কেমন আছো, শরীর কেমন আছে। ঘরে এসে দেখছি রাজেশ ভাইয়া এসছে। রাজেশ ভাইয়া হচ্ছে আমরা যেখানে থাকি এই বিল্ডিংয়ে, ও হচ্ছে কেয়ারটেকার। এদের 5-6টা রুম আছে। আমরা এই বিল্ডিংয়ের সব রুমে আমার থাকা হয়ে গেছে। মানে জবে থেকে তোমার দিদিভাই এখানে ভর্তি হয়েছে, আমি টানা এখানেই থাকতাম। রাজেশ ভাইয়া বাড়ি উড়িষ্যায়, খুব ভালো লোক। ওর ভালো নাম হচ্ছে টুটু মল্লিক। দিদিভাই যখন এখানে 1 মাস করে থেকে কেমো নিত, সেই সময় রাজেশ ভাইয়াকে টাকা পয়সা দিতাম। রাজেশ ভাই সমস্ত বাজার টাজার করে নিয়ে এসে রান্নাবান্না করে রেডি করে রাখতো, যাতে দিদিকে আর কষ্ট করে রাখতে না হয়। দেখো কাল আম কিনে নিয়ে এসছে বাজার থেকে, সেটা দেখাচ্ছে, বলছে এটা নিয়ে যাব বাড়ি, গিয়ে চাটনি খাবো। এবার একটু অন্য কথায় আসি। এবারে আমি আলোচনা করতে চাইছি এখন ইউটিউবের বহুল চর্চিত যে ব্লগ, সেইটা নিয়ে। এটা নিয়ে আমাকে দিদিভাই আগে অনেকদিন বলেছে, কিন্তু আমি কোনোদিন ভালোভাবে দেখতাম না, বা আমি কোনোদিন এর সময় মাথাও লাগাইনি। কিন্তু আজকের ওদের যে ব্লগটা আমি দেখলাম, সত্যি এটা দেখে খুব খারাপ লাগছে। বলছে এমআরআই করার পর অসুস্থ হয়ে গেছে। তোমাদের দিদিভাইয়ের এমআরআই হয়েছে অন্তত 3বার, ব্রেন স্ক্যান এগুলো হয়েছে, কিন্তু এমআরআই করার পর এরকম মানে হাত পায়ের নার্ভ, হাত কাঁপছে, বলছে নার্ভ নাকি উইক হয়ে যায়, ওই ভাইব্রেশন নাকি নার্ভ নিতে পারে না। আমি এই জিনিসগুলো কিন্তু আমি ওকে যে অবস্থার মধ্যে দিয়ে মানে পাস করতে দেখেছি, তারপরে ওর এগুলো ঠিক মানে আমি নিতে পারছি না, এটাকে আমি নিতে পারছি না। আমি জানি না কেন মানে ভিউয়ার্সরা দেখে, কিন্তু তো মানে পরিষ্কার ওর আমি এইটা দেখার পর আমি আরও অনেকগুলো ব্লগ দেখলাম, ও তো বোঝা যাচ্ছে টোটাল জিনিসটাই ফেক বোঝা যাচ্ছে। তাও লোকে কেন দেখছে আমি কিছু বুঝতে পারছি না। তাছাড়া শুধু আমি বলে নয়, কিন্তু আমি বলছি সেটা নয়, বিভিন্ন কন্ট্রোভার্সি চ্যানেলগুলো তো দেখতে পাচ্ছি বলছে এমআরআই করার করে অসুস্থ হয়ে পড়েছে। এরকম তো শুনিনি কখনো। একটা করে রোগের বাহানা বানাচ্ছে, সেটা চলছে না, তারপরে আরেকটা করে। এতদিন প্রথম দিকে দেখলাম যে ক্যান্সার, এখন দেখছি ক্যান্সার থেকে সরে গিয়ে এখন অন্য একটা কিছু নতুন একটা এস্টাবলিশ করার চেষ্টা করছে। তো এটা তো ঠিক নয় না, এইভাবে বাকি ব্লগারদেরও মানে মিথ্যুক বানানো হচ্ছে। যাই হোক, এখন আমাদের কিছু বলার নেই। ভিউয়ার্সরা যদি পছন্দ করে দেখবে, বোকা বনবে, কিন্তু একটা সময় গিয়ে সবাই বুঝতে পারবে। যাক, আমাদের দুপুরের খাবার এসে গেছে, আর আমরা স্নান করে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে বিকালে একটু বেরোবো বলতে হচ্ছে তোমার দিদির একটা গাছ কালেকশন করতে। যে অ্যাপোলোর পেছন দিকে
ওই পেছন দিকে ঠিক নয়, এটা ওয়ালেস গার্ডেন রোড বলে, ওইখানে একটা বাড়িতে তোমাদের দিদিভাই লাল কাঠগোলাপ দেখেছে, সেই ডালটা তাকে এখন জোগাড় করে দিতে হবে। আমি বললাম চলো দেখি যদি জোগাড় করতে পারি, তো ওই জন্য বেরিয়ে পড়েছি। এটা ঠিক অ্যাপোলোর পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে ওয়ালেস গার্ডেন রোড, সেইটা দিয়ে আমরা যাচ্ছি। এটা আমরা অ্যাপোলোর ওই হেলথ চেক আপ সেন্টারটা পার হলাম। তারপরে এখানে একটা হোটেল আছে, দেখবেন আমি দেখাচ্ছি, এই যে অতিথি বলে একটা হোটেল আছে, একদম পিওর বাঙালি খাবার পাওয়া যায়, কলকাতার লোকই চালায়, একদম অ্যাপোলোর গায়ে, খাবার দাবারও মোটামুটি ভালো। এদিকেও আরও কিছু বাঙালি হোটেল আছে, দুর্গা মেস টেস, এদিকটা অনেক ডেভেলপ করেছে দেখছি। এদিকটা সাধারণত আসা হয় না, অনেকদিন বাদে এদিকটায় এলাম। তো এদিকে হাঁটতে হাঁটতে সামনে একটা চায়ের দোকান পেয়ে গেলাম। তো মুখ বললাম চা খাবে নাকি, চলো তাহলে এক কাপ করে চা খেয়েই নিই। চা খেয়ে নিয়ে আমরা রওনা দিলাম। এখানে দেখছি একটা নতুন একটা হোটেল হয়েছে, আবার অনেকদিন বাদে এই রাস্তাটায় আমি এলাম। এর পাশেই একটা বাড়ি রয়েছে, সেই বাড়িটায় আছে ওই লাল কাঠগোলাপের গাছ। তো ওই সিকিউরিটির লোকটা ছিল, সিকিউরিটিকে বললাম বলে চাইতে, ও আমাকে একটা ডাল ভেঙে দিল। যাক, তাহলে গাছের কালেকশন হলো। আর এটা ওই দিক দিয়েই বেরিয়ে আরেকটা রাস্তা, আমি নামটা ঠিক জানি না। এই জায়গাটাও বেশ জমজমাট, এখানে প্রচুর রেস্টুরেন্ট আর ওই মানে সমস্ত খাবারের দোকান টোকান, বেশ একটা অফিস পাড়া লাগছে দেখতে। তো ওখান দিয়ে হাঁটছিলাম দুজনে, হাঁটতে হাঁটতে গেলাম। এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে অ্যাপোলো চিলড্রেন আর অ্যাপোলো ওমেন্স হসপিটালে। তো আমরা এদিক দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম। এই দেখুন সামনে হচ্ছে এটা অ্যাপোলো চিলড্রেন্স হসপিটাল, আর ঠিক তার পাশেই হচ্ছে অ্যাপোলো ওমেন্স হসপিটাল, এবং তার অপোজিটে যে বিল্ডিংটা আছে সেটাও অ্যাপোলো ওমেন্সের। দুটো বিল্ডিংয়ের মধ্যে রাস্তার উপর দিয়ে একটা ইন্টারকানেক্টেড ফুটওভার রয়েছে। তো এখানেও তোমাদের দিদিভাইকে একবার দেখাতে হয়েছিল, এখানে ডক্টর সুমনা মনোহরকে দেখাই গাইনোলজিক্যাল প্রবলেমের জন্য। তো আপাতত এখন ওনার কাছে চেক আপ নেই, আর এটা আসতে হবে আমাদেরকে আবার নেক্সট চেক আপে যখন আসবো তখন ওনাকে দেখাতে হবে। উনি বলেছে মাঝের চেক আপটায় আসতে হবে না। তো আর কি মোটামুটি এদিকে ঘোরাফেরা হয়ে গেল। এর মধ্যে আবার আজকে রাজেশ ভাইয়া তোমাদের দিদিভাইয়ের কাছে দাবি করেছে, দিদিভাই তোমাকে আজকে মাংস রান্না করে খাওয়াতে হবে, দেশি মুরগির মাংস খাওয়াতে হবে। যেহেতু ওই সময়টা ও অনেক রান্নাবান্না করে আমাদেরকে খাইয়েছে, তাই ওর আবদারটাও ফেলে দেওয়ার নয়। তাই মৌ বললো তুমি মাংস নিয়ে এসো, আমি রাঁধবো। আর হ্যাঁ, এর মধ্যে তোমাদের বলা হয়নি, আমার কালকের টিকিট হয়ে গেছে, একটা সাইট থেকে সস্তায় পেয়ে গেলাম, তাই টিকিটটা করে নিয়েছি। 12:45 ফ্লাইট, তাই ফিরে গিয়ে আমাকেও কিছু গোছগাছ করতে হবে। এটা দেখো, এটা একটা সুপার মার্কেট, তার পাশে হয়েছে অ্যাপোলো ফার্মেসি। তো কি এবার দিদিভাই রান্নায় লেগে পড়েছে। রাজেশ ভাইয়া সব রেডি করে রেখেছে। পেঁয়াজটা আমি এখন কেটে নিচ্ছি কুচি কুচি করে। আর দুটো আলু নিয়ে এসেছিলো, একটা আলু বটবটিতে ভাজা করেছে ওরা ওটা করে ফেলেছে, আর একটা আলু মাংসে খাবে 4 জন মানুষ, একটা একটা করে পিস। আলু তো খাওয়া যায় না অত। তো দেখো মাংসটা ওরা বেঁচেছে, তো ঠিক করে মনে হয়নি, আমাকে আরেকবার একটু ধুতে হবে। তো রাজেশ এসছে ওর ভাত দেখতে, কারণ ভাতটা ওরা উপর করবে। আমরা টোটাল 4 জন খাবো আজকে, জানো তো। অল্প করে চিকেন নিয়ে এসছে, একবেলা চিকেনের ঝোল আর একটু বিনস ভাজা, এই খাওয়া। তো রাজেশ ভাইয়াকে বলছি যে রাজেশ ভাইয়া, এই যে হাতটা দেখাচ্ছি না, বললাম কি কেমো দিয়ে আমি রান্না করেছি পর্যন্ত। তো যেখানে অ্যাকচুয়ালি কিন্তু সত্যি কথা বন্ধুরা তোমাদের বলছি, কেমো দেওয়ার পর কিন্তু আগুনের ধারে যাবে না, সরি, আগুনের ধারে যেতে হয় না, কারণ ওটা বলেই দেয় কেমো শরীরে দেওয়ার পর। কিন্তু আমি কেন গিয়েছি বলো তো, যেদিন 1 মাস, কোনো সময় 1 মাস 2 সপ্তাহ, মানে 1.5 মাসের মতোও লেগে যেত। একবার তো পুরো 1.5 মাস ছিলাম। তখন আমার মানে কেমো দেওয়ার পর না লিভার ফাংশনের প্যারামিটারগুলোকে দেখতে হয়। যাদের ক্যান্সার চলেছে তারা সবই জানে হয়তো। লিভারের প্যারামিটারগুলো দেখে, যে এসপিজিটি, এএলটি, এগুলো প্যারামিটারগুলো, জিটিপিটি যেগুলো থাকে, কী থাকে জানি। তো এগুলো যদি প্যারামিটার হাই হয়ে যায় তো তখন তোমার ওই কেমোটা বন্ধ করে দেয় ওই সময়। তো ওই কারণে থাকতে হতো এক্সট্রা।
তো ওটাই বলছি, যখন ছুটি দিত না ওই দিনকে, বিশেষ করে যেদিন ছুটি দিত, কেমোটা দিয়ে এসেই আমি আগে খাবার বানাতে বসে যেতাম। আর তোমাদের দাদাকে বলতাম তুমি টিকিট কাটো, তুমি টিকিট কাটো তাড়াতাড়ি। ওই একটা দুটো দিন আমি হয়তো করেছি রান্না। সেটাই গল্প করছিলাম রাজেশ ভাইয়ার সাথে। নাও, তোমাদের সাথে গল্প করতে করতে আমার মোটামুটি পেঁয়াজ কাটাটা হয়েই আসলো। পেঁয়াজ কুচি দিয়ে আজকে মাংসটা রান্না করব শর্টকাটে। এখানে তো তেমন কোনো মশলা নেই, আর মশলা আর কী দেবো, ওই গুঁড়া মশলা কি আছে রাজেশ ভাইয়া দেখিয়ে দিল। এইখানে দিদি এই মশলা আছে আর টমেটো আছে ফ্রিজে। আর রাজেশ ভাইয়ার মিক্সিটা নষ্ট হয়ে গেছে। আমি যখন এখানে থাকতাম তখন মিক্সার মেশিনটা ভালো ছিল, ওটা নাকি নষ্ট হয়ে গেছে। তো এখন আমাকে ওটা দিল মিক্সির বদলে, যে এখানে একটু পেস্ট করে নিও। ঠিক আছে চলো, ওটাতেই কাজ সারিয়ে নিচ্ছি। আর রান্না করছি, তোমার দাদাকে বলছি আমি না একদম চোখে দেখতে পারছি না, এত অন্ধকার, তুমি আসো তো একটু লাইট ধরো তো, কারণ এদিকটা না আড়াল হয়ে যাচ্ছে। তো তোমার দাদা পরে মোবাইলের লাইট ধরে এই দেখো আলো দিচ্ছে। রান্না করতে করতে তোমার দাদা অপরাজিতা সংসারের ব্লগটা দেখালো, বলে কি এটাই কি? হ্যাঁ এটাই, দেখো আবার নতুন খেলা শুরু করেছে। কিছুদিন আগে তো একটা খেলা খেললো, আজকে আবার নতুন খেলা, যে স্ক্যান। আরে স্ক্যান তো আমাদেরও হয়েছে, নর্মাল স্ক্যান কারো মানে এরকম স্ক্যান করলে ঘাড়ের মধ্যে ব্যান্ডেজ, আবার আর কত সিম্পাথি অর্জন করবে এইভাবে। আর ব্লগদের সবাইকে ভিউয়ার্সদেরকেও বলছি, যার কত এদের মিথ্যা নাটকে আপনারাও দেখতে থাকেন। যাই হোক, আমার বললে তো আর কেউ বন্ধ করবে না দেখা, আমি আমার বলে যাচ্ছি। তো আমারও অনেকবার কিন্তু বহুবার স্ক্যান হয়েছে এই অ্যাডমিট থাকাকালীন, কারণ আমাদের যে রোগটা হয়েছে এপিএল, এটাতে কিন্তু থম্বোসি হয়, অর্থাৎ ক্লড হয়ে যায়। ব্রেনে ক্লড হতে পারে, লাংসে ক্লড হতে পারে, এগুলোর ভয় কিন্তু প্রচণ্ড থাকে আমার এই রোগটাতে। সুতরাং যখন এটিও বা আর্সেনিক ডাইঅক্সাইড দিয়ে যখন আমাদের যে কেমোটা চলে, তখন কিন্তু এটার চান্স খুব বেড়ে যায়। তাই আমাদেরকে কিন্তু মাঝেই তারপরে কেমো চলাকালীন আমার যখন খুব জয়েন্ট পেন হলো, মানে ব্যথা, একটু নার্ভের প্রবলেম হলো, তখন কিন্তু আমাদেরও নিউরো স্ক্যান করিয়েছে। তা বলে কিন্তু কোনো ব্যথা হয় না, হ্যাঁ একটা হালকা ভাইব্রেশন ওখানে হয়, এবং বলে মমিতাজি শুনতে পাচ্ছেন তো? আমি হ্যাঁ শুনতে পাচ্ছি। তাই ওই হালকা ভাইব্রেশনে কোনো দিন কারো এরকম ব্যথা বা হাত কেঁপে যাবে না। আর কত মিথ্যা খেলবে, তোমাদেরকে বলছি, কত লোককে ঠকাবে। আজকে যারা অসুস্থ তারা কিছু পাচ্ছে না, আর তোমাদেরকে তো সাপোর্ট করবে ভিউয়ার্সরা। তাই আমি সবাইকে বলছি যে আর না, ওদের এই মিথ্যা অ্যাক্টিংয়ে আমি হাত জোর করে বলছি, আর না, যে ওদের এই মিথ্যা অ্যাক্টিংয়ে কেউ দেখে করবেন না। যারা সত্যিকারে অসুস্থ তাদের পাশে থাকেন। আচ্ছা, আমি চেন্নাইয়ে দাঁড়িয়ে, অ্যাপোলোতে দাঁড়িয়ে আজকে এই কথাটি বলছি। আর কি, আমার ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবে।